সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতির থেকে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অন্যরকমের। মানুষ ক্ষোভ রয়েছে মানুষের। নূর, আপনি শেষ করবেন, আমি একটু সরাসরি প্রশ্ন করি। আপনি নূর বঙ্গবন্ধুর বিভিন্ন ফলক হ্যান ত্যান এগুলি যে যখন আমি মানে একটু ক্যাজুয়ালি না বলে একটু আসলে লিস্ট দেখেও বলতে পারি, পুলিশের থানা আক্রমণ করতে দেখেছি আমরা, ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে মানে ট্রেন ভাঙচুর করতে দেখেছি, ট্রেনের স্লিপার তুলে ফেলতে দেখেছি, আলাউদ্দিন আলী খাঁর সঙ্গীতাঙ্গন যেভাবে ধ্বংস করা হয়েছে, মানে এতে কি মনে হয় না কি চান যে ভারত একটি অসাম্প্রদায়িক দেশ হোক, নাকি ভারতে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক রাজনীতি করে আমাদের কি অসুবিধা? আমরাও তো বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি করতে চাই, সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে। তাহলে হচ্ছে খালেদ ভাই, এখানে আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো পড়াশোনা, আপনি জানেন যে আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশে কোথায় কোথায় কখন কখন কয়টা সাম্প্রদায়িক দাঙ্গা বলতে যেটা বুঝায় যে হিন্দু মুসলমান কিংবা অন্য ধর্মের, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের সাথে সংঘাতে জড়িয়েছে, আর ভারতে কতগুলো দাঙ্গা ঘটেছে। এবং ভারতে সংখ্যালঘুরা, বিশেষ করে আমি শুধু মুসলমানদের কথা বলবো না, আমি শিখ, জৈন, খ্রিস্টান, দলিত তাদের কথা বলবো, তারা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। গো মাংস বা গরুর মাংস বহনের অভিযোগে একজন মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। এবং গুজরাটের সেই দাঙ্গার কথা আমরা একজন গর্ভবতী নারী, আপনি যা বলছেন সেটি হয়তো কেউ কেউ এটি বলে থাকবেন, কিন্তু আপনি আমাকে স্ট্যাটিস্টিক্স দেন যে ভারত থেকে শতকরা কতজন মুসলমান পাকিস্তানে চলে গেছেন বা বাংলাদেশে চলে এসেছেন, বাংলাদেশ থেকে কতজন হিন্দু আসলে ভারতে গেছেন, আপনি আমাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেন। এইটা একটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন খালেদ ভাই। গত কয়েকদিন আগে যদি আপনি আমাদের এলজিএডি মন্ত্রী স্বপন ভট্টাচার্যের একটা কথা শুনেন, তাকে কোট করেছিল জনপরিসর। তিনি বলেছিলেন যে টাকা পয়সা কামিয়ে খালি পার্শ্ববর্তী দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন না, যারা গেছে তারা ভালো নাই। এখন এইখানে হচ্ছে কি, পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলাদেশের মানুষের যেহেতু অনেক দিনের একটা সম্পর্ক, অনেকের আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে থাকে, তো এখানকার হিন্দুদের অনেকেই মনে করে যে ভারত তাদের জন্য সেফ, তারা অনেকে চলে যেতে চায় এবং কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক ভাবে হচ্ছে ম্যানিপুলেট করেও তাদেরকে আপনার ভারত পাঠিয়ে দেওয়া হয়। উদাহরণস্বরূপ আমি যদি বলি, দিনাজপুরের আপনার কাহারু এবং আরেকটা এলাকার যে একজন এমপি মনোরঞ্জন শীল, আপনার 2018 সালে প্রথম আলোর একটা সংবাদে নিউজ করেছিল যে মনোরঞ্জন শীল, যিনি একজন হিন্দু সাংসদ সরকারি দলের, তার অত্যাচারে 700 মানুষ ভারত ছেড়েছে। এই দায়টা কি আপনি আমাদের মুসলমান সম্প্রদায়ের উপরে চালাবেন, নাকি আমাদের মতো রাজনীতিবিদদের উপরে চালাবেন, নাকি আওয়ামী লীগের একটা রাজনৈতিক ক্যারেক্টারকে আপনি এখানে উপস্থাপন করবেন? এখানে কোনো মানুষ কিংবা রাজনৈতিক দলগুলোর যতটা না দায় দেখি, তার চেয়ে আমি অপরাজনীতির দায় দেখি। নূর, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের মতো একই রকম অধিকার নিয়ে বাঁচতে পারে, তাতে তাদের কোনো সমস্যা নাই? আমরা আমাদের পপুলার, আপনি যদি এই মুহূর্তে অন করেন, আমাদের পপুলার যারা বক্তা আছেন তারা সংখ্যালঘুদের সম্পর্কে কি বলেন, সেটি বিবেচনায় রেখেও আপনি এই কথা বলবেন যে তাদের সমান অধিকার বা তারা ভালো আছেন, মানে আপনি এরকম বলতে চাইবেন? অবশ্যই খালেদ ভাই, আমি আপনাকে তাহলে ঘটনার এক্সাম্পল দিয়ে বুঝাতে হবে। যেমন আপনি রিসেন্ট দুটো ঘটনা যদি আপনি দেখেন, সুনামগঞ্জের শাল্লা এবং আপনার বগুড়াতে রাধা মাধবের মন্দির ভাঙচুর হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, পত্রিকাগুলো ফলাও করে প্রচার করেছে, কিন্তু দেখেন সেই মন্দির কারা ভাঙচুর করেছে? হিন্দুদের রেশারেশিতে। সেটা সেখানকার ওসি আপনার বলেছে, বাংলা ট্রিবিউন সহ বিভিন্ন জায়গায়, ঢাকা ট্রিবিউনে নিউজ হয়েছে, এবং ওসি ছিল একজন হিন্দু মানে লোক, কাজী তাকে অবিশ্বাস করা হয় নাই। সুনামগঞ্জের শাল্লায় যে ঘটনাটি ঘটেছে, একজন যুবলীগের নেতা, অর্থাৎ মোদী আসার আগে এখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করে মোদীকে একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে সরকারি দল আওয়ামী লীগ। কাজে এখন যখন একটা সরকার ঘটনা ঘটাবে, সেটাকে তো আমরা জেনারেল হিসেবে চিত্রিত করতে পারি। কিন্তু নূর, হেফাজতের নেতৃবৃন্দ কি শাল্লার ঘটনার আগে সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তোলেন নাই বা তাকে আক্রমণ করার কথা বলেন নাই? আমরা কি ফেসবুক লাইভে অনেকে দেখি নাই, ফেসবুক লাইভে অনেকে দেখি নাই যে তার আক্রমণ করতে যাচ্ছেন? সেখানে একজন আছেন যাকে বলা হচ্ছে যুবলীগের নেতা বা কর্মী, যুবলীগের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে তিনি যুবলীগের নেতা বা কর্মী নন, তিনি স্থানীয় একজন লোক। না, যুবলীগ তো খালেদ ভাই, আপনার টকশোতে আপনার লেখা, আপনার আলোচনা অনেক আছে যে
যখন বিভিন্ন ঘটনা ঘটে ছাত্রলীগ হামলা করে বলে যে ছাত্রলীগের কেউ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর উপরে মোদী বিরোধী আন্দোলনের ছাত্রলীগ হামলা করেছে। আপনি আপনাদের কলামে ডয়চে ভেলের পত্রিকায় লেখা হয়েছে, লেখক বলেছে সেখানে ছাত্রলীগের কেউ ছিল না, জয় বলেছে ছাত্রলীগের কেউ ছিল না। অস্বীকার করাটা এটা আওয়ামী লীগের এখন একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে। এখন সুনামগঞ্জের ঘটনা স্পষ্টত সরকারি দলের মদদে ঘটেছিল। এখন এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? এবং আপনি যেটা হেফাজতের কথা বললেন, হেফাজতের প্রতিনিধি হিসেবে আমি কথা বলতে পারি না, কিন্তু আমি ইসলামের প্রতি, আমি যেহেতু ইসলাম ধর্মের একজন অনুসারী মানুষ, আমি সেই ধর্মের একজন মানুষ হিসেবে যদি কথা বলি, ইসলাম ধর্ম কখনোই অন্য ধর্মের মানুষের অধিকারকে খর্ব করার কথা বলে না, ইসলাম সম্প্রীতির কথা বলে। আল্লাহর রাসূল যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বলা হয়, যাকে আমরা নেতা, আমরা অনুসরণ করি, তিনি শেষ বিদায়ের ভাষণে বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। যে এগুলি যখন করা হয়েছে, এতে কি মনে হয় না যে কোনো ইস্যুতেই যেগুলি হচ্ছে বাংলাদেশের সম্পদ বা বাংলাদেশের ঐক্যবদ্ধতার প্রতীক, তাকে আক্রমণ করার একটি মানে মোটিভ আমরা দেখতে পাচ্ছি? আপনি সেটিকে আসলে কিভাবে দেখেন? এখানে খালেদ ভাই যেটা বলেছেন যে আমরা আমি কি আপনাকে একটু মনে করে দিতে পারি, তখন কোন রকম কোন এরকম কিছু হয় নাই। তারপরে যখন তিনি নির্বাচিত হয়েছেন তখন তারা যাকে স্বাগত জানিয়েছেন তার মধ্যেও কিন্তু তখন কিছু হয় নাই। এবার তার বিরুদ্ধে আসলে দাবিটা কি ছিল? একই রকম অভিযোগে কিন্তু শ্রীলঙ্কার রাজা পাকসেকে বলা যায় বা অন্যদেরকেও আসলে বলা যায়। আমরা কেন নরেন্দ্র মোদীকেই শুধু সিঙ্গেল আউট করব, সেটিও যদি আপনি একটু ব্যাখ্যা করেন। একটা যথার্থ প্রশ্ন। বাংলাদেশের এই সময় এটা অবশ্যই আপনাদেরকে স্বীকার করতে হবে, রাজপথে যারা গণমানুষের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ তার মধ্যে অন্যতম। তো যখন আমরা মানুষের বিভিন্ন গণ দাবি নিয়ে কথা বলি, রাজপথে থাকি স্বাভাবিকভাবে, তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বাধ্য হয় যে অন্তত এই ইস্যুতে কথা বলতে, কারণ না হলে তো তারা রাজনৈতিকভাবে তাদের মানুষের কাছে অবস্থান হারাবে। তো নরেন্দ্র মোদী, এটা ঠিক আপনি বলেছেন, এটা আসলেই প্রাসঙ্গিক কোশ্চেন যে ওই সময় কেন আন্দোলন হয়নি 2014 সালের একটা বিনা ভোটের নির্বাচনের পরে যখন মোদী বাংলাদেশে এসেছিল। কারণ তখনকার সময় যারা ক্ষমতা ছিল তারা তো মোদীর সমর্থনেই ক্ষমতায় এসেছে বা ব্যাকআপ নিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, আর যারা অপোজিশনে ছিল তারাও মোদীকে বিভিন্নভাবে সমর্থন নেওয়ার চেষ্টা করেছিল যে সরকার বিরোধী আন্দোলনে যেন তাদের পক্ষে মোদীর বা ভারতের একটা লিবারেল স্ট্যান্ড থাকে এবং বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার ক্ষেত্রে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটি অস্বীকার করা হয় না। যে কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলই চায় ভারতের কৃপা নিয়ে একটা রাজনীতি করতে। সেই সময় হয়তো সে কারণে প্রতিবাদ হয়নি। এখন যখন আমরা ছাত্র সংগঠন বা আমি গত বছরও দেখেন, আপনি যখন মোদীর আগমনের কথা ছিল, আমি কিন্তু বিরোধিতা করেছিলাম আমার জায়গা থেকে এবং এনআরসি সিএ নিয়ে আমরা কথা বলেছি। ডাকসু ভবনে তখন আমাদের উপরে ছাত্রলীগের এবং মুক্তিযুদ্ধ মঞ্চ নামে তথাকথিত বইপোর সংগঠন নারকীয় তাণ্ডব চালিয়ে 22 জনকে হত্যা করেছিল। কাজে আমাদের উত্থানের পর বা আমাদের অবস্থানের পর কিন্তু আমরা এই সাম্প্রদায়িকতার প্রশ্নে, জনগণের দাবির প্রশ্নে কিন্তু আমরা কথা বলে যাচ্ছি। এখন সেই সময় কেন হয়নি সে ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি যে নরেন্দ্র মোদী একজন সাম্প্রদায়িক রাজনীতিবিদ, সাম্প্রদায়িক বিষ বাষ্প তিনি ছড়াচ্ছেন, সেগুলি আমার কথা না। ভারতের প্রায় অনেক, আমি আসলে লিস্ট লম্বা হবে, আপনি জানেন যে অনেকেই বলেছেন। তো বাংলাদেশের মানুষ সেটার প্রতিবাদ করতে পারবে না? মানে আগে করেনি বলে এখন করতে পারবে না? অবশ্যই পারবে। প্রতিবাদের অধিকার প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে রয়েছে, প্রত্যেকটি মানুষের রয়েছে। সেই প্রতিবাদের চেহারা কি হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব যারা প্রতিবাদ করছেন তাদের, এবং একই সাথে প্রতিবাদ কিভাবে হ্যান্ডেল করবেন সেটা দেখার দায়িত্ব বা সেটার দায় রাষ্ট্রের উপর বর্তায়। এখানে কিন্তু দুটো দিক আছে। আমরা আমাদের প্রতিবাদের চেহারা কিরকম দেখেছি এবং রাষ্ট্র সেটাকে কিভাবে হ্যান্ডেল করেছে। প্রথমে যদি আমি প্রতিবাদের চেহারাটার দিকে তাকাই, আমরা দেখেছি আমাদের রাস্তায় মানুষ ঢাল তলোয়ার নিয়ে, আজকে 21 শতকে এসে যেটা কল্পনাও করা যায় না যে ঢাল তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে চড়ে মানুষ রাস্তায় নামবে। আমি একটু আপনাকে, আপনার অনুমতি নিয়ে আপনাকে একটু, আপনি যদি একটু টাইমলাইনটা খেয়াল করেন, আপনার সাথে আজকে যিনি বসে আছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তিনি কিন্তু শুরু থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন এবং তিনি তার সঙ্গে কোনো ঘোড়া ঢাল তলোয়ার কিছুই রাখেন নাই। দুটো চরিত্রের কথা আমি বলছি, যে আন্দোলনের প্রতিবাদী চরিত্র সেটা আমরা কিভাবে দেখছি বাইরে থেকে, এবং আমাদের রাষ্ট্রের চরিত্র। আমি প্রথমে যাচ্ছিলাম যে আমাদের প্রতিবাদী চরিত্র নিয়ে কথা বলতে। আমরা দেখেছি ছোট ছোট বাচ্চাদের হাতে লাঠি, ঢাল তলোয়ার, বড়দের হাতে, এবং পুলিশের উপর আক্রমণ, গানের প্রতিষ্ঠানের উপর আক্রমণ, জেলা পরিষদে আক্রমণ, বিভিন্ন মানে সাধারণ যে প্রশাসনে কর্মকর্তারা কাজ করছেন তাদের উপর আক্রমণ। সেগুলো অবশ্যই
মানে নিন্দনীয় একটা ব্যাপার, এবং সেই আন্দোলনের এই চেহারা আমাদেরকে আসলে ভালো একটা গ্রহণযোগ্যতা দেয় না আন্দোলন সম্পর্কে। দ্বিতীয় হচ্ছে সে রাষ্ট্র আমাদের কিভাবে হ্যান্ডেল করেছে আমরা দেখেছি, খুব উগ্র ছিল তারা শুরু থেকেই। তাই কঠোরভাবে হ্যান্ডেল করতে গিয়ে যে মানুষগুলো মারা গিয়েছেন, যে মানুষগুলো পুলিশের গুলিতেই হোক বা সংঘর্ষে নিহত হয়েছেন, সেটার দায় অবশ্যই রাষ্ট্র নিতে হবে, কারণ কোনো মানুষের জানের ক্ষতি অবশ্যই নিন্দনীয় এবং সেটা কখনোই মেনে নেওয়া যায় না। অজন্তা দেবরায় আপনাকে ধন্যবাদ। অজন্তা দেবরায় আপনাকে ধন্যবাদ। আমি মানে নিশ্চয়ই আমরা আজকে সারাক্ষণ আলোচনা করব এটা নিয়ে অনেক। আমি বলতে চাই যে সেই যে মানুষগুলি মারা গেলেন, এক হিসাবে সেটি 12, 13 বা 17, সেই মানুষগুলি মৃত্যুজনিত কারণ আপনি বলছেন রাষ্ট্রকে দায় নিতে হবে, আপনি এর নিন্দা জানিয়েছেন কিনা? আমি জানি যে একজন বহু তরুণী আপনার আসলে ফলোয়ার আছেন, আপনি সেটা নিন্দা জানিয়েছেন কিনা এবং সেইটা নিয়ে আসলে আপনি কি ভাবছেন যে এটা আসলে বিচার, শাস্তি, এ ধরনের ঘটনা যদি না ঘটে তাহলে আর কি করা যেতে পারে? অবশ্যই শাস্তি হওয়া উচিত, অবশ্যই এর তদন্ত হওয়া উচিত, কেন এই ধরনের ঘটনা ঘটলো। আমি আপনাদেরকে একটা ঘটনা বলতে চাই। ধরেন দেখেন, এই যে আমি আন্দোলনের চরিত্র নিয়ে এই জন্য কথা বললাম, তার কারণ হচ্ছে আন্দোলনের চরিত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শান্তিপূর্ণ আন্দোলন হয়, ভায়োলেন্ট আন্দোলন হয়, আমাদের 1971-এর আন্দোলনগুলো দেখেছি আমরা, স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলো আমরা দেখেছি, আমরা এখানে আন্দোলন দেখেছি। কিছুদিন আগে সারা এভারার নামে একজন পুলিশ সদস্য ধর্ষণের পর হত্যা করে, তার মৃত্যুর প্রতিবাদে, তার ধর্ষণের হত্যার প্রতিবাদে হাইকোর্টের আদেশ অমান্য আন্দোলন হয়েছে এখানে। সেই আন্দোলনে পুলিশ কিন্তু আন্দোলনকারীদের উপর আক্রমণ চালিয়েছিল। সেই ছবিগুলো বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, আন্তর্জাতিক মিডিয়ায় বিপুল প্রতিবাদের ঝড় উঠেছিল। কেন পুলিশ আক্রমণ চালিয়েছে? কারণ পুলিশের গায়ে আক্রমণ করা হয়েছিল, পুলিশকে থ্রেট করা হচ্ছিল, পুলিশকে উস্কানিমূলক কথা বলা হচ্ছিল, তাদেরকে দেখুন, আমি তো বাংলাদেশ পুলিশের কাজ করি না, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগকেও রিপ্রেজেন্ট করছি না এখানে। আপনার মধ্যে একটা মানে যদি দেখা যাচ্ছে, মানে যেটা আমরা আসলে বিএনপি থেকে একটা যদি আপনি এর বাইরে কিছু জানাচ্ছেন, অবশ্যই নিন্দনীয়। এমনকি কেউ যদি ইনস্টিগেটও করে, রাষ্ট্র তাকে আঘাত করতে পারে না, অবশ্যই সেটা নিন্দনীয়।